বাংলাদেশ আমার বাংলাদেশ থেকে সুপার ডুপার হিট করতে হবে, 5 কোটি টাকা বিজনেস করতে হবে, ওইটা আমার প্ল্যানের মধ্যেই নাই। আমার এর প্ল্যানটা একটু ডিফারেন্ট। আমার প্ল্যানটা হচ্ছে আমি ওভারসিজ মার্কেটেই দরদটাকে হিট করায় ছাড়বো। গল্পটা যেটা সেটার সাথে নিশু ভাইকে মানাতো না, সুরঙ্গর সাথে যেরকম অনেক হিরোকে মানাতো না, আমি এই জন্য নিশু ভাইকে নিয়েছি এবং নিশু ভাই দুর্দান্ত অভিনয় করেছে। আমার এই এখনকার যে স্বপ্নটা, এই স্বপ্নের সাথে আমার এরকম একজন মানুষই লাগতো। আপনার প্রোগ্রামে বলি, যদি কেউ প্রমাণ করতে পারে দরদের একটা লাইন কোথাও থেকে কপি করা আছে, একটা লাইন, পুরো গল্পর কথা ছেড়ে দেন, তাহলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেব। 1 কোটি টাকা। আমি একটা গল্প লিখিতাম ভাই, এই গল্পের সাথে যাকে যায়, তুফানের সাথে নিশু ভাই, আমার এই গল্পটা যেটা সেটার সাথে নিশু ভাইকে মানাতো না, সুরঙ্গর সাথে যেরকম অনেক হিরোকে মানাতো না, আমি এই জন্য নিশু ভাইকে নিয়েছি এবং নিশু ভাই দুর্দান্ত অভিনয় করেছে। আমার এই এখনকার যে স্বপ্নটা, এই স্বপ্নের সাথে আমার এরকম একজন মানুষই লাগতো, তো এই জন্য নিয়েছি। তো মানে মানুষ আশা করেছিল, বাট মানুষকে আমি এটা বলি যে অবশ্যই হবে, আমরা প্ল্যান করছি। এত সাকসেসফুল একটা জিনিসের পরে এর থেকে বেটার কিছু দিতে হবে, তো বেটার কিছুর জন্য তো ওয়েট করতে হবে ওরকম। বাট আমি কিন্তু বরাবরই আমার স্বপ্নের পিছনে দৌড়াইছি আসলে। আমি তো সুরঙ্গ সময় থেকে আমি প্ল্যান করতেছি যে আমি একটা এরকম একটা ছবি বানাবো, আসলে অ্যাকশন ছবি বানাবো। সাকিব ভাই এখন বলিউডে চলে গেল, এই যে প্যান ইন্ডিয়া মুভি করতেছে, ওনাকেই আমরা কিছুদিন পর খুঁজে পাই কিনা সেটা সন্দেহ। দেখা গেল উনি আমাদের সিনেমা করছে না, দেশের বাইরেই ছবি করছে বেশি। তো আমরা তো চাই সাকিব ভাইকে আমাদের দেশে রেখে দিতে। আমার একজন সাকিব খানের মতো সুপারস্টার লাগবে, আমার একজন আরফান নিশুর মতো ভালো অভিনেতা লাগবে, আমার সিয়ামের মতো রোমান্টিক ছবি যদি ভালো ডিল করতে পারে লাগবে, রাজের মতো পাগলামি, রাজ তো খুব ভালো অভিনেতা, আমাদের সবাইকে লাগবে, বাপ্পির মতো মানুষকে লাগবে, ইমন নীরবকে লাগবে, সবাইকে লাগবে আসলে আমার মনে হয়। অ্যাকচুয়ালি গুড সাইন। আমি বলবো যে আমাদের দেশের দুটো সুপারহিট ছবি কিন্তু বাংলাদেশ থেকে এখানে রিলিজ হয়েছিল, একটা প্রিয়তমা আর একটা সুরঙ্গ। ব্যবসায়িকভাবে দুটোর একটাও কিন্তু সাকসেসফুল না। তো এটা নিয়ে কিন্তু এখানকার প্রোডাকশন হাউসের মধ্যে ব্যবসায়িকভাবে একটাও সাকসেসফুল না। ইন্ডিয়ার কথা বলছি, নট বাংলাদেশ। মানে এখানে যে সুরঙ্গও সেম, প্রিয়তমাও সেম। আমরা বলবো যে ছবিগুলো খারাপ ছিল, ছবি কিন্তু খারাপ ছিল, ছবি খারাপ ছিল না। যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে যে প্রমোশনটা ওইভাবে হয়নি যেটা ইন্ডিয়ান অডিয়েন্সকে হলে নিয়ে যেতে বাধ্য করবে। তো আমার ভালো লাগছে ওই ব্যাপারটা, যে এখানে আসলাম, এখানে দরদ নিয়ে একটা আলোচনা আছে যে হ্যাঁ আসতেছে। তো এইটা আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট। এবং আমি যখন দুবাই গেলাম, দুবাইয়ে অলমোস্ট আমি যেখানে গেছি বাংলা কমিউনিটি সেখানেই কিন্তু মানে আমি এই ভাইসটা পাইছি, দরদ আসতেছে, দরদ কবে আসবে। এবং দরদের প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, যেমন আমরা দুবাইয়ে কিন্তু 2টা ল্যাঙ্গুয়েজ রিলিজ, 3টা ল্যাঙ্গুয়েজ রিলিজ করতেছি, বাংলাও রিলিজ করতেছি, হিন্দিও রিলিজ করতেছি, তেলেগু তামিলও রিলিজ করতেছি। তো আমাদের টার্গেটটা হচ্ছে দুবাই মানে পুরো মিডল ইস্টটাই তাই করছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে যেখানে বাংলার লোকজন বেশি সেখানে ওই হলটায় বাংলা ভার্সন চলবে, যেখানে হিন্দি অডিয়েন্স বেশি ওখানে হিন্দি। আমি আগেই বলছিলাম যে আমরা ঢালাও করে জাওয়ানের মতো অনেক হল পাবো, নো, যে কয়টা হল পাবো, যে কয়টা শো পাবো, সেই কটাকে আমরা গুছায় রিলিজ করব খুব ফাস্ট। তখন আসলে আমি ভাবতেছিলাম এই সময়টা সাকিব খানের যেহেতু শিডিউল একদম লক, আর নিশুভার তখন শিডিউলে কিছু গ্যাপ ছিল, কারণ উনি সিন্ডিকেট নামে কি একটা ওয়েব সিরিজ করছিল, এটা শেষ হবে বা হয় না এতদিনের জন্য সিনেমায় নামবে, টুকটাক যে কাজগুলো ওনার আছে শেষ করতে হবে, তো কারণ নতুন একটা লুক দিবে, উনি একটু টাইম নিচ্ছিল যে এই লুকটা শেষ করবে। আর আমাদেরও টাইম লাগছে, যেন আমি তো ইমেল আসামের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি জানি উনি প্রিয়তমানে কেন ড্রাইভ দিতে পারছে। রোমান্টিক ছবি কিন্তু বানানো একটু সহজ মানে ক্রিটিক্যাল না। আচ্ছা, যেমন দামাল কিন্তু ক্রিটিক্যাল ফিল্ম, হ্যাঁ, অন্তর্জাল কিন্তু ক্রিটিক্যাল ফিল্ম, এগুলো অনেক কিছু। পরাণ কিন্তু ক্রিটিক্যাল ফিল্ম না, মানে পরাণ বানানো ভালো খারাপ ক্রিটিক্যাল না, মানে শুট করতে ডিরেক্টরস এন্ড থেকে আর কি ক্রিটিক্যাল না, মানে এখানে অনেক বেশি ভিএফএক্স, অনেক বেশি সেট নির্ভর ছবি না। আচ্ছা, এটা হুট করে ঢুকছে, আমরা দুজনে প্ল্যান করছি আমরা করে ফেলবো সিনেমাটা সাকিব ভাইয়ের সাথে। আমার খুব পছন্দের গল্প। সাকিব কি মানে ইউএসএ থাকার সময় তোমাদের কন্টাক্ট, সাকিব ভাই নেমে এসে তোমার সাথে ইউএসএ থাকাকালীন আমার সাথে হাই হ্যালো হইতো, কথা হইতো। আসলো সাকিব ভাই ইউএস থেকে, আসার পরেই আমার সাথে আসলে আমরা একদিন রাতে বসলাম, তারপর আমরা প্রতিদিন বসি, 2 দিন পর বসি, তখন প্ল্যান করছি কীভাবে করবো, সব রকম ব্যবস্থা হয়ে যায়, কোনো সমস্যা নেই। আমি একটা ডিরেক্টর, আমি তো একদিনের জন্য আমি বসে নাই, আমি মাঝখানে শুধু চায়নাতে একটু ঘুরে আসছি, তাও একটা গভর্নমেন্ট ট্যুর ছিল। আচ্ছা, এই ইন্ডিয়াতে গেলাম, সবচেয়ে কাজেই গেছি আসলে। আমি আমেরিকা ভিসা করে বসে আছি, আমি আমেরিকা যেতে পারছি না, ঘুরতে সময় পাচ্ছি না আমি আসলে, অথচ আমি ঘোরার জন্যই
কোনো কিছু সময় দিতে পারতেছি না। কিন্তু দেখেন আমি তো একদিনের জন্য বসে থাকছি না, কিন্তু আমি কি করতে পারবো এখন? আমি একসাথে তো দুটো ছবি বানাতে পারবো না, আসলে আমাকে একটা বেছে নিতেই হবে। তো আমি সবসময় আমার বেটারটাই বেছে নেওয়ার চেষ্টা করছি। এখানে আমি দ্বিমত পোষণ করছি, আমার মেধাবী ডিরেক্টর বাংলাদেশে অনেক আছে, তারা সিনেমা বানাচ্ছে না হয়তো। মানে আমি যেটা বলছিলাম যে আমি যে নিয়মিত সিনেমা বানাচ্ছি এটা আমার পেশা এবং নেশা। বাংলাদেশে খুব কম ডিরেক্টর যাদের এটা একমাত্র পেশা, এটা খেয়াল করে দেখবেন। আপনি আশপাশে যত ডিরেক্টর দেখবেন, মানে এখানে এরকম 10 জন ডিরেক্টর লাগবে, 20 জন ডিরেক্টর লাগবে। আজকে আপনি অ্যাপলি বলেন অথবা সন্দীপ রেড্ডি বলেন অথবা রাজকুমার হিরানি বলেন, তাদের সিনেমা বানানোই একমাত্র কাজ। কিন্তু আমাদের যে যারা যারা ডিরেক্টর তারা সবাই হয়তো বিজ্ঞাপন বানায় অথবা কেউ নাটক বানায়, মাঝে মাঝে সিনেমা বানায় অথবা অন্য ব্যবসা করে, মাঝামাঝি দিয়ে কোনো ইন্ডাস্ট্রি কোনোদিন কাজ হয় না আসলে। তো আমার কথা যে মেধাবী না এটা আমি বিশ্বাস করি না। ওটিতে দুর্দান্ত কাজ হচ্ছে, ওটিটি কাজগুলো আমাদের বিউটিফুল হচ্ছে। আমাদের অনেক মেধাবী ডিরেক্টর আছে, অনেক ভালো ছবি বানাতে পারে, তারা হয়তো সিনেমা আসছে না, তারা কানেক্ট করতে পারছে না হয়তো তাদের কাছে। আর প্রডিউসারদেরও হয়তো দোষ আছে, প্রডিউসাররা সবসময় হয়তো রায়হান রাফি হয়তো চায়, তো রায়হান রাফি তো তৈরি হতে হবে না নতুন, সেটা কীভাবে তৈরি হবে? প্রডিউসাররা কি নতুন ডিরেক্টর স্বপ্ন দেখলে তাকে বিশ্বাস করতে হবে? তো কেন বললাম প্রডিউসারদেরকে নতুন ডিরেক্টরদের নিয়ে সিনেমা বানাতে হবে। নতুন অনেক মেধাবী ডিরেক্টর আছে, আমাদের ওটিটিতে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে যারা ভালো ছবি বানায়, তাদেরকে এই সিনেমা আসতে হবে। আর মাঝে মাঝে সিনেমা বানালে হবে না, মাঝে মাঝে সিনেমা দিয়ে হবে না। মানে তাহলে আপনি দেখবেন যারা আমাদের যত হিট ছবি, এরপরে আমরা উনি আর কেন সেকেন্ড টাইম সিনেমা করছে না? তো সিনেমা রেগুলার সিনেমা বানালে আমার মনে হবে। দেখেন আমার কাছে মনে হয় হেমেলা সাহেব তো আর একটা আমেরিকান নায়িকা নিয়ে ছবি বানাবার জন্য নেয় না, অবশ্যই ওনার গল্পের প্রয়োজনে নিচ্ছে আসলে। না অবশ্যই আছে, অবশ্যই আছে। বাংলাদেশে অনেক মেধাবী অভিনেত্রী আছে। এতদিন বাংলাদেশে ভালো ভালো ছবি হয়েছে না, তো হবে ইনশাআল্লাহ। আমাদের ছবি আমরা এখনো ভাবি নাই, আমরা ভাবতেছি, এখন খুঁজতেছি। আপনার প্রোগ্রামে বলি, যদি কেউ প্রমাণ করতে পারে দরদের একটা লাইন কোথাও থেকে কপি করা আছে, একটা লাইন, পুরো গল্পের কথা ছেড়ে দেন, তাহলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেব। 1 কোটি টাকা, বিশাল চ্যালেঞ্জ। একটা লাইন, আমি কিন্তু গল্পের কথা বলিনি, একটা লাইন মিলাই দিবে যে এটা তো এরকম ছিল, একটা লাইন, তাহলে পুরস্কার দেব। আচ্ছা মামুন, একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, মিশা সওদাগরের বিষয়ে বাকি দুজনও বলেছে নাকি কথা, বাট কোন রকম ভাবে কি শাকিব খানের কোনো ভেটো আছে কিনা মিশা সওদাগরের সাথে স্ক্রিন ব্যাপারে? বলি, আমার ছবি তো সাকিব ভাইকে যখন বললাম আমরা মিশা ভাইকে নিতে চাই, একবারও কোনো কথা বলেনি। আর সবচেয়ে বড় কথা, সাকিব ভাইয়ের মধ্যে ইদানিং একটা ভালো জিনিস আমি লক্ষ্য করতেছি। সাকিব ভাইয়ের সাথে আমার পরিচয় তো অনেক দিনের, এটা তো আপনি জানেন। জি জি জি। আমি ডিরেক্টর এখন হয়েছি, কিন্তু তার সাথে অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার আমি 33 স্ক্রিপ্টে কাজ করছি রাইটার হিসেবে। এবং তার যে প্রথম ছবি ক্যালকাটাতে, হ্যাঁ নবাব, ওটাও কিন্তু আমার সাথে এগ্রিমেন্ট ছিল, কারণ এসকে মুভিজ তখন আজিজ ভাইয়ের সাথে আমাদের সাকিব ভাইয়ের একটা বাদাবাদি ছিল। আজিজ ভাই সাকিব ভাইকে নিবে না। আমি কিন্তু অশোক ধানুকাকে আমি ফাদার বলে ডাকি, এটা তো জানেন। তো অশোক ধানুকাকে কিন্তু আমি নিয়ে সাকিব ভাইয়ের সাথে সেই 2 দিনের মেকআপ রুমে বসে আমরাই ডিল করে, কিন্তু ওই কিন্তু সাকিব ভাই। এই জন্যই বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক কিছু মনে রাখে না, আমাদের সবাই দোষ দেয়। আজকে ওই সাকিব খান কিন্তু ক্যালকাটায় এসেছিলেনই ওই মাধ্যমে, এবং তার কানেক্টিভিটির মাধ্যমটা অনন্য মামুন ছিল। রাইট রাইট। সেই কৃতজ্ঞতার জায়গাটা নিশ্চয়ই আছে সাকিবের আপনার প্রতি, তাই না? দেখেন, সাকিব ভাই আমাকে খুব ভালোবাসে, রাগারাগি করে, গালাগালি করবে, কোনো প্রবলেম নাই। খালি একটা কথা বলবো, ও তো পাগল আছে, কখন কি করে ফেলায় ওরা আমার প্রচন্ড ভয় লাগে, তারপরে বলবে, কিন্তু ও কিন্তু কাজের ছেলে আছে, এটাই আমি। আচ্ছা আচ্ছা। তো তার মানে মিশা সওদাগর বিষয়ে আসলে সাকিব খানের পার্সোনাল কোনো ভেটো নাই, যেটা আসলে সবাই ধারণা করে এবং অনেকে এটা নিয়ে লেখালেখি করছে। অনেক জার্নালিস্টের আমি ফোন পাই, এটা কোশ্চেন করলেন না, যেহেতু প্রশ্ন উঠালেন আমি বলি, অনেক জার্নালিস্ট বলে হ্যাঁ সাকিব ভাই তো সিঙ্গারের ব্যাপারে রেফার করেই করেন। নেভার। অন্তত আমার 2টো ছবি করা হলো ডিরেক্টর হিসেবে, এটা এবং ভাইজানের যে ভাইজান যখন লন্ডনে শুট করি, ওই ছবির পুরো পোস্ট প্রোডাকশনের সাথে আমি জড়িত ছিলাম, ভাইজান এবং চালবাজ। আচ্ছা, ওটা তো জানেন আপনি, আমার প্রোডাকশন থেকে রিলিজ হয়েছে ঢাকায়। তো তখনও আমি দেখছি সাকিব ভাইয়ের কোনো ব্যাপারে নাই, এগুলো মানুষ বলে আর কি। আমি যাক, ঈদে এবারে আপনার কলিগের রাজকুমার আসছে, এবং আপনি কি মনে করেন যে রাজকুমার আসলে বাকি ছবিগুলো প্রচন্ডভাবে একটা ক্ষতির সম্মুখীন হবে? আসছে মোস্তফা কামাল রাজের ছবি আসছে, আরো কয়েকটা ছবি পাইপলাইনে রয়েছে ঈদের বাজারে এবার কি বলে মনে করেন? আর কদিন পরে রোজা শুরু।
একটা জিনিস শুধু বলি, মানে এটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে আমি কিন্তু গত 1 বছরের সবচাইতে বড় বড় ছবিগুলো আমার হাউস থেকে ডিস্ট্রিবিউশন করা, সুরঙ্গ ডিস্ট্রিবিউশন করা ছিল, হিন্দি ছবির কথা বললাম। যে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আমি একটা জিনিস ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে যে কোনো ছবির জন্য কোনো ছবি এফেক্টেড হয় না, বরংস একটা ছবি যখন ভালো যায়, জাস্ট আমি একটা উদাহরণ দিই, ছোট করছি না, পহেলিকার কথা বলি। পহেলিকা যদি ঈদ ছাড়া অন্য সময় রিলিজ হইতো, ওর রেজাল্ট অনেক বেশি খারাপ হইতো। আচ্ছা আচ্ছা। বিকজ অফ দুটো ছবি ভালো গেছে, সুরঙ্গ এবং প্রিয়তমা। মানুষ কি হয়, একটা মানুষ সিনেপ্লেক্সে যাইতে 500 টাকা আর আপ অ্যান্ড ডাউন, সিএনজি কিন্তু এখন রেট হয়ে গেছে, আপনি আপনার বাসের থেকে সামনে চায়ের দোকানে যান 200 টাকা চায় বসে থাকবে, বাটার রেটের মতো হয়ে গেছে। তো একটা মানুষ ফোন করলেই 500 টাকা লাগে। তো 500 টাকা যখন একটা মানুষ স্টার সিনেপ্লেক্সে বা রাইফেল স্কোয়ারে বা এরকম সিনেপ্লেক্স গুলোতে যায়, ফ্যামিলি নিয়ে গেছে, সে কিন্তু আর ব্যাক করে না। ধরেন সুরঙ্গ, ধরেন প্রিয়তমার টিকিট ছিল না, তখন কিন্তু সে অবশ্যই আরেকটা বাংলা ছবি দেখে ফেলছে। তো এটার ব্যাড এবং গুড ইফেক্ট আছে। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে এটা মজা আছে, কন্টেন্টের জোরে তখন বের হয়ে যায়। ছবি হচ্ছে চা খাওয়ার মতো, আপনি একটা চা খেতে ভালো লাগছে, নেক্সট ডে কিন্তু চা খাইতে যাবেন। তা আপনি দেখতে গেলেন রাজকুমার, ভালো লাগলো, পাশে আসার সময় কিন্তু পোস্টার দেখে আসলেন, আচ্ছা ওমর চলতেছে, আচ্ছা দেয়ালের দেশ আছে, আচ্ছা এই কাজল রেখা আছে, আচ্ছা ঠিক আছে, ওই আপনার ওয়াইফই বলবে যে দেখো এটা একটু দেখতে হবে, চলো আসি। এটা একটা গুড কালচার আমি মনে করি। ট্রু। তার মানে এই ঈদের বাইরে আসলে আপনি যে কারণে, আপনি বেসিক্যালি আপনি কোন কারণে ঈদের ছবি রিলিজ দিতে চান না? আর হচ্ছে যে যেহেতু আমি আবারও বলি, মানে এটা নিয়ে কথা থেকেই বলি, আমারও কিছু মানে কাছের মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছে এবং সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে, মামুন কবে না দরদ রিলিজ করে দেয়, আরে মামুন কি করতেছে। এটা আপনি যেমন বললেন, এটা ইন্টেনশনালি ভয় সবার মধ্যে কাজ করতেছে। তো আমি আমার সার্কেলে তো বলে গিয়ে বুঝাইতে পারবো না, আপনার মাধ্যমে বলতে চাই, আমার নিয়ে ভয় করার কোনো কারণ নাই। অ্যাকচুয়ালি আমার মার্কেট বাংলাদেশ থেকে সুপার ডুপার হিট করতে হবে, 5 কোটি টাকা বিজনেস করতে হবে, ওইটা আমার প্ল্যানের মধ্যেই নাই। আমার এর প্ল্যানটা একটু ডিফারেন্ট। আমার প্ল্যানটা হচ্ছে আমি ওভারসিজ মার্কেটেই দরদটাকে হিট করায় ছাড়বো। তো দুটো ওভারসিজ মার্কেটেই দরদ হিট করাবো, ওটাই আমার মেইন টার্গেট। কিন্তু